নমস্কার, আমি শ্রেয়সী। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি বিকাশ টক শো অনুষ্ঠানে আপনাদের সাথে কথা বলতে। আজকে আমাদের মধ্যে পেয়ে গেছি প্রফেসর ডক্টর মমতা গুহ মল্লিক সিনহা ম্যাডামকে। ম্যাডামের সঙ্গে কথাবার্তা, গল্প, আলাপ আলোচনা এগুলো তো হবেই। তার সাথে সাথে আমরা আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে যে ধারণা এখনো ক্লিয়ার নয়, সেই ধারণাও স্পষ্ট হয়ে যাবে এই আমাদের ম্যাডামের মাধ্যমে। আপনাকে পজিটিভ বার্তার এই প্ল্যাটফর্মে স্বাগত জানাই। ম্যাডামের সঙ্গে আমার কথাবার্তা হচ্ছিল। ম্যাডাম আমাদের যে সব পিজি হসপিটাল আছে, পিজি হসপিটালের প্যাথোলজি এইচওডি এবং ব্লাড সেন্টারের টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন। চলে যাব সরাসরি আজকে আমাদের মূল পর্বে। আমাদের আজকে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে ব্লাড ডোনেশন এবং ব্লাড ডোনেশনের পর সেই ব্লাডের কি কি টেস্ট হয় এবং ব্লাড কিভাবে সংরক্ষণ করা হয় এবং কিভাবে একজন পেশেন্টের কাছে সেই ব্লাড পৌঁছায় এবং এই ব্লাড ডোনেশনের কি উপকারিতা এবং ব্লাড ডোনেট করলে যে একটা মানুষের প্রাণ কিভাবে বাঁচে, সব কিছুই আজকে আমরা ম্যাডামের কাছ থেকে জেনে নেব। নমস্কার ম্যাডাম। গুড আফটারনুন এভরিবডি। আমি মমতা গুহ মল্লিক সিনহা। আমি প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট আইপিজিএমআর, ডিপার্টমেন্ট অফ প্যাথোলজি, এবং তার সঙ্গে আমি ছিলাম টেকনিক্যাল ডিরেক্টর অফ ব্লাড ব্যাঙ্ক আইপিজিএমআর। আমার তো বহু কলেজে আমার ট্রান্সফার হয়েছে, অনেক জায়গায় ছিলাম। প্রত্যেকটা মেডিকেল কলেজেই আমার একটা টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে আমার পোস্ট ছিল। আফটার রিটায়ারমেন্ট আমি এখানে জয়েন করেছি, করে এখন এখানে ওই আমাদের ব্লাড ব্যাঙ্কটাকেও একটু আধটু আমাকে নজরে রাখতে হয়, যেহেতু আমি সিনিয়র মোস্ট, নেক্সট টু প্রফেসর ডক্টর তপন কুমার ঘোষ। ম্যাডাম, এই যে ব্লাড ডোনেশন যে সাধারণ মানুষের মধ্যে আমাদের এখান থেকে যে অ্যাওয়ারনেস ক্যাম্প হয় এলাকাগুলোতে, সেখানে যে দেখা যায় যে ব্লাড ডোনেশন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে যে সচেতনতা বা মানুষের মধ্যে এখনো বিষয়টা ক্লিয়ার নয় যে ব্লাড ডোনেশন করলে যে একটা মানুষের জীবনের সঙ্গে সঙ্গে আমার নিজেরও যে ব্লাড টেস্টগুলি হচ্ছে বা আমার নিজের শরীরের যে উপকার হচ্ছে, সেই ধারণা এখনো মানুষের মধ্যে ক্লিয়ার নয় এবং মানুষ এখনো সেই বদ্ধ ধারণাই রয়েছে যে ব্লাড ডোনেশন করা মানেই আমার শরীর থেকে রক্ত চলে যাওয়া। এই সম্পর্কে আমাদের যে দর্শক বন্ধুরা রয়েছেন তাদেরকে আপনি কি সদর্থক বার্তা দেবেন এবং ব্লাড ডোনেশনের যে উপকারিতা রয়েছে সেই সম্পর্কে আমাদের সাধারণ মানুষ বা আমাদের দর্শক বন্ধুদেরকে আপনি যদি কিছু বলেন এই ধারণা সম্পর্কে, খুব ভালো হয়। অ্যাকচুয়ালি ব্লাড ডোনেশন করা, যে ব্লাড ডোনেট করছে সে একজনের প্রাণ বাঁচাতে পারে। আমরা কজন কার প্রাণ রক্ষা করতে পারি, কিন্তু আমরা যেহেতু সমাজবদ্ধ জীব, আমরা একটা সমাজে থাকি, আমাদের বাবা মা দাদু ঠাকুমা ভাই বোন আছে, আমার প্রতিবেশী যে তারও আছে, সবারই আছে। আমরা কিন্তু একটা বৃহত্তর পরিবারে আমরা বাস করি। সেখানে আজকে যদি আমি লোকের ধারণা আছে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, ও হোক গিয়ে, আমার তো কিছু হয়নি, কিন্তু আমার যে পরের দিন হবে না তার তো কোনো ঠিক নেই। আর কমনেস্ট হচ্ছে আমাদের ব্লাড ডোনেশনের এখনকার সোসাইটিতে এত অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে, এত রক্তক্ষরণ হচ্ছে, এত কিছু হচ্ছে, তাতে রক্তের ভীষণ চাহিদা, এবং অনেক সময় একটুকু রক্তের জন্য মানে একটা প্রাণ চলে যায়। একটা ধরো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, একটা অ্যাক্সিডেন্ট হলো, তখন যদি কেউ 5 কলা করে ধরে এনে কোনো একটা হসপিটালে ফেলতে পারে এবং তখন যদি আমরা একটু ব্লাড দিতে পারি, প্রাণটা হয়তো বেঁচে যায়। এখন এইটা যদি আমরা সবার মধ্যে প্রচার করতে পারি, যে লোকের মধ্যে তো এখনো অতটা শিক্ষার আলো পৌঁছায়নি, তবে আমরা যখন ছোট ছিলাম তখন ব্লাড ডোনেশন সম্পর্কে লোকের যা ধারণা ছিল, এখন অনেক ধারণা বদলেছে। এখন অনেক সাধারণ লোক খুব লেখাপড়া জানে না, কিন্তু তারাও জানে যে আমি যদি ব্লাডটা পেতাম বা কেউ যদি ব্লাড ডোনেট করতো, 1 বোতল যদি ব্লাড পাওয়া যেত তাহলে প্রাণটা বেঁচে যেত। এই ধারণাগুলো লোকের মধ্যে হয়েছে, এবং আমাদের আরো সচেতনতা বাড়াতে হবে। যেমন একটা সাংঘাতিক আমাদের অসুখ আছে, যেটা হচ্ছে থ্যালাসিমিয়া বাচ্চাগুলো একটু রক্ত পেলে তারা অনেক দিন বাঁচে, এবং এমনও হয়েছে থ্যালাসিমিয়া বাচ্চাগুলো সারা জীবন ওই রক্ত নিয়ে নিয়ে বেঁচে থাকতে হয়, এবং তারা অনেক কিছু করতে পারে, কারণ তাদের
ওই রক্তের অভাবে তারা দুর্বল হয়ে যায়। কিন্তু আমরা যদি রক্তটা দিতে পারি তাদের, তাহলে কি হয়, তারা অনেক কিছু করতে পারে। আমি পিজিতে যখন ছিলাম তখন দেখতাম, এখানেও দেখি থ্যালাসেমিয়া বাচ্চাগুলো কত কিছু করতে পারে, কি সুন্দর আঁকতে পারে, নাচতে পারে, পড়াশুনো করতে পারে। তা এমনও হয়েছে ওই থ্যালাসেমিয়ার বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হয়ে তারা একটা নাচের স্কুল চালাচ্ছে, তারা এরকম করছে, নাচ শেখাচ্ছে, গান শেখাচ্ছে। এই যে প্রতিভাগুলো, এইগুলো ওই ওই একটা রক্তের উপর নির্ভর করছে, একটু রক্ত। সেজন্য ওই একটু রক্ত যে কতখানি আমাদের, আমরা তো সব অনেক সুস্থ সবল ছেলেপুলেরা আছে, তারা খেলাধুলো করছে, তারা ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে। বিবেকানন্দ যেমন বলতেন যে আমাকে কিছু ইয়াং ছেলে দাও, কারণ তারাই জীবনে সমাজে পরিবর্তন আনতে পারবে। ইয়াং জেনারেশনে আমার একটাই বার্তা যে তারা সবাই এগিয়ে আসুক, তারা ব্লাড ডোনেট করুক। ব্লাড দিলে যে দুর্বল হয়ে যাবে, অনেকের ধারণা যে ব্লাড দিলে পরে দুর্বল হয়ে যাবে, কাজ করতে পারবে না, কার্য ক্ষমতা কমে যাবে। মোটেই না। একজন চাষি চাষ করছে, তাকে যদি বলা হয় যে তুমি তো সুস্থ আছো, তুমি চলো, তুমি ব্লাড দেবে, তার সমস্ত টেস্ট করা হলো, করে ব্লাড দেওয়া হলো, সে দিব্যি কিছুক্ষণ বাদে সে আবার তার কাজে নামতে পারে। এবং তখন তার মধ্যে একটা ফিলিংস হবে যে হ্যাঁ, আমি একজনকে রক্ত দিলাম, এই রক্তটার জন্য একজন হয়তো বাঁচবে। এইটাই হচ্ছে আমাদের পজিটিভ কথা। আমরা কখনো নেগেটিভ কথা বলতে পারি না যে তুমি রক্ত দিলে তুমি মরে যাবে, মা রক্ত দেওয়া যাবে না, মেয়েরা রক্ত দিতে পারবে না, এরকম নয়। হ্যাঁ, তবে কি একটা হিমোগ্লোবিনের লেভেল থাকে আমাদের, সেই লেভেলের নিচে গেলে পরে, 10-এর নিচে গেলে পরে আমরা ব্লাড দিতে পারি না, যেটা আমার সারা জীবনে দুঃখ। আমি ব্লাড ডোনেট করতে পারিনি। সারা জীবনের ইচ্ছা ছিল যে আমি একটু ব্লাড ডোনেট করি, কারণ আমার হিমোগ্লোবিন 10 থাকতো। কিন্তু যাদের হিমোগ্লোবিন বেশি আছে, যারা একটু সুস্থ, তাদের সবসময় বলে একটু ব্লাড দাও, ওই বাচ্চাগুলো বাঁচবে। সবচেয়ে বড় কথা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, সবচেয়ে বড় কথা অন্যান্য অ্যাক্সিডেন্ট, বার্নস, এগুলোতে রক্ত ছাড়া চলে না, রক্ত লাগবেই। একদমই তাই। ম্যাডামের কথাবার্তা থেকে আমাদের কাছে ধারণা খুবই স্পষ্ট। আমাদের ব্লাড ডোনেশন করলে সাধারণত 3 বার লাগে। একটা হচ্ছে ব্লাড দেওয়ার আগে ভয় লাগে, যখন আমাদের মেডিকেল টেকনোলজিস্টরা যখন আমাদেরকে ফোটায় সিরিঞ্জ, তখন আমাদের একটু লাগে, আর আফটার ব্লাড ডোনেশন আমাদের ভালো লাগে। সুতরাং এই ভালো লাগাটা একটা বিশেষ মুহূর্ত। যে ব্লাড ডোনেট করে সেই একমাত্র বোঝে যে এই ভালো লাগাটা কোন পর্যায়ের। সুতরাং এটা একটা নোবেল ওয়ার্ক। আপনারা আমাদের যে সমস্ত দর্শক বন্ধুরা আছেন তাদেরকেও আমার একটাই অনুরোধ যে আপনারা আপনার এলাকায় প্রচার করুন এই ব্লাড ডোনেশন নিয়ে এবং এগিয়ে আসুন। ক্লাব আছে, ছেলেরা ফুটবল খেলছে, বাচ্চারা খেলছে, এবং প্রত্যেকের মধ্যে এইটাই দিতে হবে যে চল আমরা অমুক জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্প হবে, বা আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যারেঞ্জ করি। তাহলে কি হবে, একটা পাড়ার সাথে আর একটা পাড়ার একটা কম্পিটিশন বাড়িয়ে দেওয়া, যে আমরা এতগুলো ডোনার জোগাড় করলাম, তোরা দেখি তোরা কত পারিস। পাশের ক্লাব তখন হয়তো আরো ডোনার জোগাড় করলো, তারা হয়তো তার সেই গ্রাম থেকে অন্য গ্রামে গিয়ে বললো আয় আমরা ব্লাড ডোনেট করি। একদমই। আর এখানে কোনো ডিমার্কেশন নেই যে অমুক গ্রামের ছেলেরা এসে বা মেয়েরা এসে এই গ্রামে ব্লাড দিতে পারবে না, সবাই সব জায়গায় পারবে। বললাম না, আমরা একটা সমাজবদ্ধ মানুষ এবং আমাদের বৃহত্তর পরিবারে আমরা বাস করি, প্রত্যেকটা মানুষকে বাঁচাবার দায়িত্ব আমাদের। একদমই তাই। আমার 1 ইউনিট ব্লাড ডোনেশনে যদি একটা প্রাণ বাঁচে, সেক্ষেত্রে আমাদের এগিয়ে আসা খুবই দরকার। আমি শুরু থেকেই জেনে নেব যে ব্লাড ডোনেশনের যে প্রসেস রয়েছে সেই সম্পর্কে ম্যাডামের কাছে। ম্যাডাম, প্রথমে তো আমাদের দরকার যে শেপ ব্লাড, সেই শেপ ব্লাড সংরক্ষণ কালেকশনের জন্য আমাদেরকে প্রথমে দরকার কাউন্সিলিং। সেই কাউন্সিলিং প্রসেস এবং তারপরে ব্লাড ডোনেশন, এবং ব্লাড ডোনেশনের পরে যে কি ব্লাড টেস্ট হয় ব্লাডটা শেপ আছে কিনা দেখার জন্য, এবং তারপরে ব্লাড ইস্যুজ, এই সম্পর্কে আপনি যে প্রক্রিয়াটা রয়েছে আপনি ধারণাটা যদি আমাদের দর্শক বন্ধুদের কিছু বলেন। আচ্ছা, আমাদের সমস্ত ব্লাড ব্যাংকে আমাদের কাউন্সিলর থাকে, ডক্টর থাকে, মেডিকেল টেকনোলজিস্টরা থাকে। মেডিকেল টেকনোলজিস্টরা কিন্তু ওরাও কিন্তু এক একটা সায়েন্টিস্ট, এবং তারাই যায় বিভিন্ন ক্যাম্পে, এবং সেখানে গিয়ে বোঝাতে হয় না, প্রথমে যারা ব্লাড ডোনেট করতে আসবে এন মাসে চলে আসে
যে আবার বৃদ্ধ বনিতা চলে এলো, সেখানে কাউন্সিলিং করতে হয়। এজ, প্রথম হচ্ছে এজটা দেখতে হয়, কোন এজ। সার্টেন এজের পরে ব্লাড ডোনেট করা যায় না, মোস্ট প্রবলি সেটা 60-এর পরে। এবং দেখতে হয় যে কারো কোনো অসুখ আছে কিনা, বা কেউ মানে ব্লাড ডোনেট করবে। আগে যেমন আমাদের ছোটবেলায় প্রফেশনাল ব্লাড ডোনার ছিল, এখন সেটা নেই। প্রফেশনাল ব্লাড ডোনার্স হচ্ছে, আমরা ছোটবেলায় যখন কলেজে পড়তাম দেখতাম সারি দিয়ে বসে আছে ব্লাড ডোনার্স, এবং কারোর পেট ফোলা, কারোর পা ফোলা, এরকম আগে ব্লাড দিতে দিতে তাদের মানে দিচ্ছে পয়সা পাচ্ছে, দিচ্ছে পয়সা পাচ্ছে, সেইগুলো এখন আর নেই। তবুও যদি কেউ একটা ঢুকে যায় যে তার আমার কি হচ্ছে, চল ব্লাড দিই, সে হয়তো জানে না যে ব্লাড ডোনেট করলে সে পয়সা পাবে কি পাবে না, না জেনে হয়তো এসে গেল, সেইগুলোকে বাদ দিতে হবে। কারো কোনো কঠিন অসুখ আছে কিনা সেটা বাদ দিতে হবে। আমাদের যে কাউন্সিলর থাকে তারাই ওগুলোকে ইয়ে করে, হিস্ট্রি নিয়ে জানে যে এইগুলো চলবে না। কারোর কোনো অ্যাক্টিভ ডিজিজ আছে কিনা, কেউ প্রেগনেন্ট কিনা, কারোর কোনো কোনো মহিলা যদি ব্লাড দিতে আসে তার কোনো মেনস্ট্রুয়াল হিস্ট্রি আছে কিনা, মেনোরেজি আছে কিনা, তার কোনো টিউমার আছে কিনা, এইসবগুলো জানতে হয়। অ্যাট দ্য সেম টাইম যেই জানলাম যে তার টিউমার আছে বা কিছু, তার সে ব্লাড দিতে পারবে না, সঙ্গে সঙ্গে তাকে বোঝাতে হবে বা পাশে কাউকে বোঝাতে হবে, ওনার যখন অপারেশন হবে তখন কিন্তু ব্লাড লাগবে, সেই ব্লাডটা তুমি দেবে পাশের জনকে। এই আর বলতে হবে যে এই যে তোমরা ব্লাড ডোনেট করছো, এই মেজারটা খুব সেফটি, খুব মানে স্টেরাইল কন্ডিশনে ইয়ে করা হয়। যে আমরা যে সমস্ত ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি, যে নিডিল সিরিঞ্জ ব্যবহার করি, সেগুলো একদম স্টেরাইল, 100% স্টেরাইল, তার মধ্যে থেকে কোনো ইনফেকশন যাওয়ার ইয়ে নেই। এবং আমরা খুব সেপটিক মেজার ইয়ে করে আমরা ব্লাডটা কালেক্ট করা হয়। তারপরে তার আগে হচ্ছে প্রত্যেকটা, ওই সময় তো ক্যাম্পে সবার তো স্ক্রিন করা সম্ভব নয়, মেজর কিছু থাকলে তখন হয়তো আমরা ব্লাড দেখিনি। এমনিতে তো রুটিন ব্লাড প্রেশার, তারপরে ওয়েট, তারপরে হিমোগ্লোবিন, এগুলো তো দেখতেই হয়। তারপরে হয়তো কোনো একজন কেউ এলো, তার হয়তো জ্বর আছে, ওই স্ক্রিন করতে করতে আমরা জানতে পারবো এর জ্বর আছে, হিস্ট্রি নিতে নিতে সে এক্সক্লুডেড হয়ে গেল। তাকে সাইডে বসিয়ে রেখে বলা হলো তুমি হাসপাতালে যাবে, তোমার টেস্ট হবে। কি টেস্ট হবে? ওই যে ফিভারের যে প্রোফাইলগুলো, সেগুলো ব্লাড ডোনেশনের মধ্যে পড়ে না। কিন্তু ব্লাড ডোনেট যে করা হলো, যেই ব্লাডগুলো কালেকশন করা হলো, খুব সেপটিক মেজারে কালেক্ট করা হলো, সেগুলো নিয়ে আসা হয় খুব ইয়ে করে, যত্ন করে, যাতে জার্কিং না হয়, যাতে খুব বেশি হিউমিডিটি, বেশি টেম্পারেচারে নষ্ট না হয়ে যায়, কোল্ড চেম্বার করে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে এবং আমাদের তখন স্ক্রিনিং টেস্ট হয়। সেই স্ক্রিনিং টেস্টগুলো, ধরো যে নাম্বার দেওয়া থাকে প্রত্যেকটা ব্যাগে, পেশেন্টের নাম অনুযায়ী নাম্বার দেওয়া থাকে, ব্লাড গ্রুপিং সমস্ত কিছু করা থাকে। সঙ্গে সঙ্গে আমাদের স্ক্রিনিং টেস্ট হয়। স্ক্রিনিং টেস্টগুলোর মধ্যে থাকে এইচআইভি, হেপাটাইটিস প্রোফাইলটা, হেপাটাইটিস বি, সি, আরও যদি করা যায় সেইগুলো, সিফিলিস, আরও যে সমস্ত ব্লাড বর্ন ডিজিজ আছে, ম্যালেরিয়া, হ্যাঁ। আর অনেক সময় দেখা গেল যে ওই করতে করতে আর একটা ইনফেকশাস ডিজিজ ধরা পড়ে গেল, এগুলো আমরা স্ক্রিন করি। হয়তো কারো ডেঙ্গু নেই, তারা হয়তো তার জ্বরও নেই সেরকম, মানে সে টোটালি অ্যাসিমটোম্যাটিক, তার ডেঙ্গু ধরা পড়লো, এইগুলো হয়ে যায়। এবং পেশেন্টদের সেটা বোঝাতে হবে যে দেখো তুমি তো ব্লাড ডোনেট করতে এলে, তোমার যে এই রোগ নেই, তোমার যে এইচআইভি নেই, এইচআইভির মতো একটা মারণ রোগ তোমার নেই, তুমি তো জানতে পারলে, বা তোমার আছে, ধরো মারণ রোগ আছে, কেউ হয়তো জানলো না তার মারণ রোগটা হয়েছে, কোনো কারণ হতে পারে, কখনো হয়তো কাটা ফুটে গেল, নিডল প্রিক হলো। গ্রামের লোকেরা তো বেশিরভাগই খালি পায়ে হাঁটে, সেখান থেকে হয়তো এইচআইভি হতে পারে। এইচআইভি যে হতে গেলেই যে একটা ব্যাড সেক্সুয়াল হিস্ট্রি লাগবে তা নয়। ধরো সিরিঞ্জ টিরিঞ্জ কেউ ফেলে দিল, কেউ হয়তো তার ইয়েতে সেভ করতে গেল সেলুনে, সেখান থেকে ওই রেজার গুলো থেকে হতে পারে। এগুলো বোঝাতে হবে যে এখান থেকে তোমার এইচআইভি আসতে পারে। আর এইচআইভি আসা মানে তুমি মরে গেলে তোমাকে ইয়ে থেকে তোমাকে বাতিল করে দিল তা নয়। তুমি যে এগুলো যে আর্লি ডিটেকশন হলো, তোমার চিকিৎসা হলো, তুমি ভালো হয়ে গেলে, তুমি 5 জনের মতো ঘুরে বেড়ালে বুক ফুলিয়ে, তুমি তোমার জীবন যেমনই হলে। এইগুলো আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প করে এবং ব্লাড ব্যাংক এই হেল্পগুলো করে। এইগুলো কিন্তু ওদের বলতে হবে যে আমরা এগুলো করতে পারি, এগুলো অ্যাডিশনাল। এবং তুমি যে ব্লাডটা দিলে, তুমি কিছুক্ষণ পরে তোমার ব্লাডটা তৈরি হয়ে যাবে এবং তুমি নিজে ইয়ে মনে করবে, মানে প্রাউড ফিল করাটা সেটা আলাদা, কিন্তু তুমি তোমার একটা স্যাটিসফ্যাকশন হবে যে আমি একটা ব্লাড দিলাম, একটা বাচ্চা, একটা মানুষ বাঁচলো, জীবন পেল, বাঁচলো।
ম্যাডাম, আপনি তো এখন শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে রয়েছেন। সেখানকার ব্লাড ব্যাংকের যে পরিষেবা এবং সেখানে যে অ্যাওয়ারনেস ক্যাম্পগুলো হয় সেই সম্পর্কে আপনি যদি কিছু বলেন। আমাদের এখানে খুব ফ্রিকুয়েন্টলি অ্যাওয়ারনেস ক্যাম্প হয়। আমাদের এখানে ওয়ার্কলোড অনেক অনেক আমি তো প্রাইভেট একটা মেডিকেল কলেজ, আমি যখন এখানে প্রথম জয়েন করি এত সুন্দর ব্লাড ব্যাংক আমি দেখিনি। এটা একটা মনে হচ্ছিল যে আমাদের ইন্ডিয়াতে কোথাও আছে কিনা আমি জানি না। এত কম্পার্টমেন্ট, এত ঘর, এত জায়গা, ইনভেস্টিগেশনের জায়গা, এত তার কালেকশন, এত তার মেথাডিক্যাল, এত তার সুপারভিশন, আমি সচরাচর আমার চোখে পড়ে না। এবং এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প খুব ভালোই হয় এবং আমাদের সবাই খুব মানে এন্থুর সঙ্গে, খুব আনন্দের সঙ্গে, খুব উৎসাহের সঙ্গে তারা যায় সেই ব্লাড ডোনেশন ক্যাম্পে। আমাদের ডাক্তাররাও যায়, ডাক্তার তো যেতেই হয়, ডাক্তার ছাড়া তো ব্লাড ডোনেশন ক্যাম্প করা যায় না, যায়। প্লাস হচ্ছে অন্যান্য প্যারামেডিক্যাল স্টুডেন্টস, প্যারামেডিক্যাল স্টাফ, তারপর তো আমাদের কাউন্সিলর, ব্লাড ব্যাংক ইনচার্জ, সবাইকে যেতে হয় ব্লাড ডোনেশন ক্যাম্পে। এক এক সময় মাল্টিপল ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, তখন হয়তো মাল্টিপল সেট অফ ওয়ার্কার লাগে, সেগুলো হয়। এবং তার ফলে আমাদের এখানে যে কালেকশন থাকে, আমাদের ব্লাড কখনো অভাব হয় না আর কি, সব রকম থাকে এবং সব রকমই সুযোগ সুবিধা এখানে আছে এবং ওয়েল মেনটেন ব্লাড ব্যাংক। একদমই তাই। আমরা জেনে নিলাম শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড ব্লাড সেন্টার সম্পর্কে। ম্যাডামের কাছে আর একটা প্রশ্ন আমার থাকবে, সেটা হচ্ছে যে ম্যাডাম, কি কি গ্রুপের ব্লাড অ্যাভেলেবেল থাকে এবং সাধারণ মানুষের মধ্যে যে ব্লাড গ্রুপিং যে রয়েছে, কোন গ্রুপের মানুষ মানে বেশি হতে পারে এবং কি কি গ্রুপ রেয়ার গ্রুপ? দেখো, ব্লাড গ্রুপ বলতে আমরা ও পজিটিভ ব্লাড খুবই লাগে, বি পজিটিভও খুব কমন, আর তাছাড়া তো এ পজিটিভ আছে, তারপরে ও নেগেটিভ আছে, সব কিছুরই পজিটিভ নেগেটিভ আছে, কিন্তু কমনেস্ট ব্লাড গ্রুপ হচ্ছে ও পজিটিভ, তার সাথে হচ্ছে বি পজিটিভ। আর রেয়ার ব্লাড গ্রুপের মধ্যে এবি নেগেটিভ আর ও নেগেটিভ। এই ব্লাডগুলো আমাদের এখানে আছে, এই গ্রুপের ব্লাডও আছে। যে কারো যদি ধরো ওটি করার সময় ইমার্জেন্সি একটা সিজার করতে হলো, তার খুব ব্লিডিং হলো, বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো, তার খুব ব্লাড লাগলো, অনেক ব্লাড লস হলো, হ্যাঁ, সেইগুলোর ক্ষেত্রে ব্লাড চাইলে আমাদের ব্লাড ব্যাংকে কিন্তু এই রেয়ার ব্লাড গ্রুপগুলো পাওয়া যায়, আছে অ্যাভেলেবেল। আর এগুলো হচ্ছে রেয়ার। আর সেই জন্য যে সমস্ত জায়গায় আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পে যাই, সেই সব ব্লাড এরিয়াতে কোনো তো একটা ইনস্টিটিউট সেটা অর্গানাইজ করে, কোনো স্কুল করে, কোনো ক্লাব করে, কোনো এনজিও করে, এদের বলে দিতে হবে এইগুলো হচ্ছে রেয়ার ব্লাড গ্রুপ, এই ব্লাড গ্রুপগুলো তোমরা সেগ্রিগেট করে রাখবে। ব্লাড গ্রুপের এই ডোনারদের নামটা তোমরা আলাদা লিস্ট করবে। ধরো এবি নেগেটিভগুলো পুরো একটা লিস্টের মধ্যে থাকলে এরা এবি নেগেটিভ। প্রথমে লিস্ট করতে হবে যে নেগেটিভ ব্লাড গ্রুপ, তারপরে তার আন্ডারে পড়বে হচ্ছে এবি নেগেটিভ, ও নেগেটিভ, এগুলো একদম রেয়ারেস্ট ব্লাড গ্রুপ। বেশি রেয়ার হচ্ছে এবি নেগেটিভ। সেখানে এইগুলো যদি ওরা করে রাখে, ধরো বাই চান্স যদি ব্লাড ব্যাংকে সেই সময় ক্রাইসিস হয়, না পাওয়া গেল, অন্তত ডোনারের নাম জানা থাকলে সেই ডোনারকে ডেকে এনে আমরা ব্লাডটা নিতে পারবো, কালেকশন করতে পারবো, রিসিভ করতে পারবো। আর সবাইকে বলতে হবে, ওই যে যারা ওই ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো অ্যারেঞ্জ করে, তাদের বলতে হবে যে ডোনারদের বলতে যে তোমরা অ্যাভেলেবেল থেকো। ধরো আমার ব্লাড গ্রুপ বি পজিটিভ, সেক্ষেত্রেও যদি বি পজিটিভের শর্টেজ হয়, সেই বি পজিটিভ ব্লাড গ্রুপটাও যদি পায়, সেই জন্য ব্লাড পজিটিভ গ্রুপ যে তাকে বলে দিতে হবে তোমরা কিন্তু সচেতন থেকো, যে হয়তো অনেক সময় ইমার্জেন্সি অ্যারাইজ করলে করতে হয়। যেমন ধরো বিশাল সব ট্রেন অ্যাক্সিডেন্ট হয়, হয় সেই হয়, তখন প্রচুর ব্লাডের দরকার হয়। এই ক্রাইসিসগুলো আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্প করে পাই এবং লোকের মধ্যে এই সচেতনতাটা ঢুকিয়ে দিয়ে আমরা পাই। লোকে আজকাল অনেক বেশি সচেতন হয়েছে। এবং ধরো আমরা ট্রেনে যাতায়াত করি, তো লোকজনের সাথে কথা বলি, তো দেখি অনেক বেশি সচেতন হয়েছে, আগের মতো নেই। একদমই তাই। আমার আর একটা প্রশ্ন ম্যাডামের কাছে থাকবে, সেটা হচ্ছে একজন সুস্থ স্বাভাবিক মানুষ, সে মেল এবং ফিমেল দুজনের ক্ষেত্রেই কতদিন অন্তর সে ব্লাড ডোনেট করতে পারবে?
আগে ধারণা ছিল একবার ব্লাড ডোনেট করলে সে আর খুব দুর্বল হয়ে যাবে, সে কোনো কাজ করতে পারবে না, এরকম টাইপের ছিল। এখন সেই সিনারিওটা নেই, বদলে গেছে। এখন লোকে বলে যে আমি আজকে ব্লাড দিলাম, আমি কি আবার 1 মাস বাদে দিতে পারবো, এরকম অনেক ছেলে টেলে বলে। কিন্তু তাদের আমরা বারণ করি, বলি 3 মাস বাদে তুমি এসো। অনেক এত মানে এত প্রচার হয়েছে, এত ভালো কিছু একটা করছে আজকাল ইয়াং ছেলেদের মধ্যে, এরকম একটা হয়ে গেছে যে আমরা একটা কিছু করছি, হ্যাঁ ব্লাড ডোনেট করছি, আমরা একটা ভালো কাজ করছি। সেই জন্য লোকের খুব ইচ্ছা থাকে যে আমি আর কতদিন বাদে পারবো, 1 মাস বাদে পারবো। অনেকে আমাকে এবং প্রশ্ন করেছে 15 দিন বাদে পারবো, আমি যে না দাঁড়া থাম, 3 মাস বাদে করবি, তার আগে তুই সুস্থ থাকিস, কোনো যেন অসুখ বিসুখ না হয়, জ্বর টর সর্দি কাশি এইসব না হয়, এইসব বলি বোঝাই। 3 মাস বাদে পারি তাদের। ছেলেদের ক্ষেত্রে 3 মাস এবং মেয়েদের ক্ষেত্রে 4 মাস, আরেকটু বেশি 4 মাস। একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা আমরা কেউই জানি না। আপনারা ব্লাড সেন্টারে যে সমস্ত মানুষজন যারা রয়েছে তাদের সঙ্গে এটা রিলেটেড, মানে রক্তের যে বিভিন্ন উপাদান, প্লাজমা, রেড সেল যেগুলো রয়েছে, এগুলো তো শুনেছি যে আলাদা করা হয়, এবং এটা কেন করা হয় এবং এটা কিভাবে ব্যবহৃত হয়, এটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন। এটা কি হয়েছে, আমরা তো ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে হোল ব্লাডটা নিয়ে আসি। হোল ব্লাডটা নিয়ে এসে এটার অনেক প্রসেসিং হয়। কিছু হোল ব্লাড হিসেবে রাখা হয়, কিছু ব্লাড করা হয় কি বিভিন্ন রকম প্রসেস আছে। প্লেটলেট আলাদা করা হয়, প্লেটলেট লো স্পিন হাই স্পিন করে প্লেটলেটটা আলাদা করা হয়, প্লাজমাটাকে আলাদা করা হয়, তারপরে হচ্ছে প্যাকড সেল রাখা হয়। এই যে রক্তের যে বিভিন্ন কম্পোনেন্ট, এই কম্পোনেন্টগুলোর আলাদা আলাদা ইউটিলিটি আছে এবং তাদের সংরক্ষণ করার বিভিন্ন রকম পদ্ধতি আছে এবং টেম্পারেচার আছে। প্লেটলেট আছে যেটা দিয়ে ঘুরিয়ে রাখতে হয়, প্লেটলেট এরম আর কি। প্লেট যখন যার দরকার, যেমন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার পেশেন্টের ক্ষেত্রে আমার একদম সিঙ্গেল ডোনার প্লেটলেট লাগে, সেখানে আমার প্লেটলেটটাই শুধু লাগবে। তারপরে এই যে আমাদের ডেঙ্গু হয়, ডেঙ্গুতে তো অনেক সময় 10-এর নিচে প্লেটলেট কমে গেলে তখন প্লেটলেট দিতে হয়, তখন তো আমি হোল ব্লাড দিতে পারবো না, আমার প্লেটলেটটাই লাগবে। আমি যদি হোল ব্লাড দিই তাহলে ভলিউমটা বেড়ে যাবে এবং তাতে হার্টের উপর চাপ পড়বে, পেশেন্টের বেশি দিলে পরে হার্ট ফেলিওরের চান্স আছে। সেটা আমার শুধু প্লেটলেট লাগবে, আমি প্লেটলেট দেবো। অনেকের হয়তো অনেক এত হেমারেজ হলো, তার হয়তো তখন হোল ব্লাড লাগলো, বা হাইপোভলিমিক শক বলে একটা শক হয়, যেমন পুড়ে গেল কারো, পুড়ে গেলে তো আমাদের শরীর থেকে সব ফ্লুইড বেরিয়ে যায়, তখন প্লাজমা দিতে হয়। তখন ওই আরবিসিগুলো দিতে হয় না, কারণ আমাদের পুড়ে গেলে যেহেতু হাইপোভলিমিয়া হয়ে যায়, ফ্লুইডটা যেহেতু বেরিয়ে যায়, আমার এমনিতেই হিমো কনসেন্ট্রেশন হয়ে থাকে। আমি যদি এখন আরবিসি শুদ্ধ দিয়ে দিই তাতে কি আরও হিমো কনসেন্ট্রেশন বেড়ে যাবে, তাতে পেশেন্টের ক্ষতি হবে, পেশেন্টের ব্লাড ভেসেলগুলো ব্লক হয়ে যাওয়ার চান্স থাকে। সেই জন্য আমাদের প্লাজমা দিতে হয় যখন বার্নস পেশেন্টের। আবার যখন প্যাকড সেল দরকার, খুব অ্যানিমিয়া হয়েছে, প্যাকড সেল দরকার, আমি ভলিউম তো বাড়িয়ে কিছু লাভ নেই, যখন আমার প্যাকড সেল লাগবে, তখন প্যাকড সেল তো সেটা সেপারেট করার অনেক সিস্টেম আছে। অনেক সময় যেখানে সিস্টেম নেই, হঠাৎ এক্ষুনি লাগবে, সেখানে যদি ব্লাড যে ব্যাগটা আছে সেটা যদি আমি উল্টো করে ঝুলিয়ে রাখি, তাহলে পরে নিচে যেটা থাকবে সেটাই হচ্ছে আমার প্যাকড সেল, সেই প্যাকড সেলটা তখন দিয়ে দেওয়া যায়। এই জন্য সব কম্পোনেন্টগুলো আলাদা আলাদা রাখতে হয়, তার জন্য আলাদা আলাদা প্রিজার্ভেশন আছে, ডিউরেশন আছে। ইভেন প্লাজমাটাকে আমি অনেক দিন রাখতে পারি ফ্রেশ ফ্রোজেন প্লাজমা হিসেবে। ডেঙ্গু পেশেন্টদের অনেক সময় লাগে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, আমি তখন এমনি প্লাজমাটাকে সেপারেট করলাম, সেই প্লাজমাটা কোন লাগে, অনেক অসুখের ক্ষেত্রে লাগে। এবং আরবিসি ওই যে প্যাকড সেলও আমরা অনেক দিন রাখতে পারি, সেখানে তার বিভিন্ন রকম আমাদের ব্লাড ব্যাংকের স্টোরেজ সিস্টেম আছে, বিভিন্ন রকম রেফ্রিজারেটর আছে, অনেক ঘর আছে আলাদা আলাদা, সেখানে আমরা সেপারেশনের ব্যবস্থা আছে। এবং সবচেয়ে বড় কথা, খুব সেপটিক মেজারে সেটা করতে হয়। সবাই ব্লাড ব্যাংকে যে কোনো কেউ ঢুকে গিয়ে ওগুলোতে হাত দিতে পারবে না। একদমই তাই। শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড ব্লাড সেন্টার গড়ে উঠেছে নতুন ধারণা নিয়ে। সুতরাং আপনাদের সকলকেই বলবো, শান্তিনিকেতন মেডিকেল কলেজ ব্লাড সেন্টার আপনাদের সকলের জন্য সব সময় খোলা রয়েছে। আমরা তো পেয়ে গেছি ম্যাডামকে, আমাদের আলাপ আলোচনা গল্প সবকিছুই তো চলতেই থাকবে, এবং জেনে নিলাম ব্লাড ডোনেশন এবং ব্লাড ডোনেশনের যে উপকারিতা এবং একটা মানুষের প্রাণ বাঁচানোর ক্ষেত্রে ব্লাড ডোনেশন যে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই সমস্ত কিছুই সম্পর্কে।
ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। ম্যাডাম তার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় থেকে সময় বার করে আমাদের দর্শক বন্ধুদেরকে, আমাদের এই প্ল্যাটফর্মকে আনন্দিত করেছেন বলে। আচ্ছা ম্যাডাম, বল। ম্যাডাম আমাদের এই আলাপ আলোচনা জানার যে আমাদের কৌতূহল আপনার কাছ থেকে, সেটা তো শেষ হবেই না, চলতেই থাকবে চলতেই থাকবে। তো আমরা পরবর্তীতে আবারও ম্যাডামকে কাছে ডেকে নেব এবং জেনে নেব আমাদের আরো অজানা অনেক তথ্য। ম্যাডাম, আপনার কেমন লাগলো এই প্ল্যাটফর্মে এসে? এই প্ল্যাটফর্মে এসে আমার তো খুবই ভালো লাগছে, কারণ আমি এই যে ইনস্টিটিউট, এরই আমি একজন সদস্য। আমি আজ শান্তিনিকেতন মেডিকেল কলেজে 1 বছর 1 মাস আমি এখানে আছি, কিন্তু এটা আমার নিজের জায়গা হয়ে গেছে, এটা আমার নিজের। আমি এই জন্য আমি আমাদের যে প্রেসিডেন্ট মিস্টার মলয় পিঠ, তার কাছে আমি খুবই কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই তাকে। তার মাথায় এরকম একটা জিনিস এসেছে, এরকম একটা ইনস্টিটিউট করা, এরকম একটা হসপিটাল এবং গ্রামের লোকেদের সেবা দেওয়া, এবং তার সাথে সাথে এই যে কোনো নেগেটিভ কথা নেই, সব পজিটিভ। এই পজিটিভ কথাটার যে কত ভ্যালু, সেটা কিন্তু আমি আগেও সবাইকে বলতাম যে কখনো নেগেটিভ কথা বলবি না, সবসময় পজিটিভ। এখানে এসে আমি আরও উপলব্ধি করতে পারলাম সত্যি পজিটিভ কথার দরকার আছে, এবং এটা কিন্তু ওই মানুষটার মাথা থেকে এসেছে আমার মনে হয়, যে এই পজিটিভ বার্তা কথাটা। এবং তার জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই, এবং আমাকে এখানে নিয়ে আসার জন্য। আমি খুবই সাধারণ মানুষ এবং আমি সাধারণভাবে থাকতে ভালোবাসি। এবং আমি তো শান্তিনিকেতন মেডিকেল কলেজে জয়েন করেছি। আমি যদি কলকাতায় থাকি তখনও মনে হয় কি আমি একটু ঘুরে আসি ওখানে গিয়ে। এটাই হচ্ছে আমার কাছে আমার পাওনা এবং আমার কাছে বার্তা, যে সবাই এগিয়ে আসুক, সবাই আমার এই ইনস্টিটিউটটাকে ভালোবেসে নিজের মতো করে এটাকে গড়ে তুলুক। এই যে এখন সরস্বতী মার বিসর্জন হচ্ছে, সরস্বতী পুজোর, আমি তো আসতে পারিনি, কারণ সরস্বতী পুজোর সময় এত ভালো লাগছে, ছেলে মেয়েগুলো কি সুন্দর আনন্দ করছে। এটা দেখে মনে হচ্ছে যে সবাই ভালো আছে। এই ভালো থাকার বার্তাটা এখান থেকে পাওয়া যায়, এটাই হচ্ছে অক্সিজেন, এটাই হচ্ছে সবুজ বার্তা, এটা আমার মনে হয়। অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে। আমাদের এই বিকাশ টক শো অনুষ্ঠান আপনাদের সকলের কাছে সব সময় রয়েছে। চাইলে আপনার মধ্যে যে পজিটিভ এনার্জি রয়েছে, আপনিও আসতে পারেন আমাদের এই বিকাশ টক শো অনুষ্ঠানে, এবং আপনার মধ্যে যে পজিটিভ এনার্জি, সেটা আমাদের সমাজে, আমাদের দর্শক বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে পারেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ।